প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। শাকিলস লার্নিং হাব ফেসবুক পেজের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাকিল উদ্দিন। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাণিজ্য শাখার ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে চতুর্থ অধ্যায় অর্থের সময়মূল্য নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টাকে আমরা দুইটা অংশে আলোচনা করব। প্রথম অংশে আমরা এই অধ্যায়ের বেসিক এবং প্রয়োজনীয় সূত্রসমূহ আলোচনা করার চেষ্টা করব এবং শেষ অংশে আমরা এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রের মাধ্যমে গাণিতিক সমস্যাগুলো আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা প্রথম অংশের মূল আলোচনায় ফিরে যাই। এখানে প্রথমে আমরা যে বিষয়টা জানবো বা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে অর্থের সময়মূল্য কী বা অর্থের সময়মূল্য বলতে আমরা কী বুঝি। এখানে আমি লিখে রাখছি যে বর্তমান প্রাপ্ত অর্থ ভবিষ্যৎ প্রাপ্ত অর্থের চেয়ে অধিক মূল্যবান। এই ধারণাটি অর্থের সময়মূল্য হিসেবে পরিচিত। অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে আমরা অর্থের সময়মূল্য বলি। অর্থাৎ যেমন আজকে আমার কাছে 100 টাকা আছে, তার মানে আজকের এই 100 টাকার মূল্য কত? 100 টাকায়। এখন আমি যদি এই 100 টাকা যদি আমি কোনো একটা প্রতিষ্ঠানে বা কোনো একটা ব্যাংকে যদি আমি বিনিয়োগ করি, সেই ব্যাংক আমাকে 10% হারে মুনাফা দিল। তার মানে 1 বছর পরে আমার সেই 100 টাকার মূল্য কত হয়ে গেল? 110 টাকা। অর্থাৎ এই এখানে সময়টা হচ্ছে কত? 1 বছর। তার মানে আজকের 100 টাকা 1 বছর পর আমার কাছে হয়ে গেল কত? 110 টাকা। অর্থাৎ আজকে আমি 100 টাকা দিয়ে যেই পরিমাণ পণ্য বা সেবা সামগ্রী আমি ক্রয় করতে পারবো, সেই একই রকম পণ্য বা সেবা সামগ্রী আমার ক্রয় করতে আগামী 1 বছর পর আমার প্রয়োজন হবে 110 টাকা। এই যে এখানে সময় হইল 1 বছর। 1 বছরের মধ্যে আমার 100 টাকা পরিবর্তন হয়ে কত হয়ে গেল? 110 টাকা। এটি হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন ঘটা, যাকে আমরা অর্থের সময়মূল্য বলে বিবেচনা করি বা অর্থের সময়মূল্য বলে থাকি। এখন এখানে আমরা অর্থের সময়মূল্যের গুরুত্ব সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব। যেমন আমরা এখানে লিখলাম যে সুযোগ ব্যয় নির্ধারণ, অর্থাৎ সুযোগ ব্যয় নির্ধারণের ক্ষেত্রে অর্থের সময়মূল্যের গুরুত্ব রয়েছে। তারপর আমরা লিখলাম যে প্রকল্প মূল্যায়ন, কোনো একটা প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে অর্থের সময়মূল্য বিবেচনা করা হয় বা অর্থের সময়মূল্যের গুরুত্ব আছে। তারপর হচ্ছে যে ঋণ গ্রহণ সিদ্ধান্ত, কোনো একটা প্রতিষ্ঠান যখন ঋণ গ্রহণ করবে তখন তারা অর্থের সময়মূল্যটাকে বিবেচনা করে তারা কোনো প্রকল্পের জন্য বা কোনো তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য তারা ঋণ গ্রহণের সিদ্ধান্তটা তারা নেবে। এখানে আমরা লিখলাম যে অর্থের সময়মূল্য গুরুত্ব, যেমন এখানে আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ, এই দুইটা বিষয় সম্পর্কে আমরা এখন একটু ছোটো করে জানার চেষ্টা করব। যেমন আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ কী। যেমন ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সাথে অর্থের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ কী থাকে? জড়িত থাকে। এখন আমরা যদি একটু ছোটো করে বলি যে আন্তঃপ্রবাহ হচ্ছে যে কোনো একটা কর্মকাণ্ডের ফলে টাকা মানে প্রতিষ্ঠানে আসা, ঠিক আছে। আর বহিঃপ্রবাহ কি? প্রতিষ্ঠান থেকে কোনো একটা কর্মকাণ্ডের মাধ্যমে, অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে টাকা চলে যাওয়া। যেমন সাধারণত পণ্যদ্রব্য ও সেবা বিক্রয় হতে অর্থের যে প্রবাহ ঘটে তাকে আমরা আন্তঃপ্রবাহ বলি, এবং কাঁচামাল ক্রয়, মজুরি প্রদান ও অন্যান্য পরিচালন খরচ বা ব্যয়ের ফলে অর্থের যে প্রবাহ করে তাকে আমরা বহিঃপ্রবাহ বলে থাকি। সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য এই আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহের মেয়াদ ভিত্তিক বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা কি প্রয়োজন, ঠিক আছে। তারপরে আমরা দেখব যে সুযোগ ব্যয়টা আসলে কি। সুযোগ ব্যয় হচ্ছে, যদি আমরা একটু সহজভাবে বলি, যে কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগ কী করতে হয়? ত্যাগ করতে হয়। যেমন আমার কাছে 2টা প্রকল্প আছে এবং কিছু পরিমাণ অর্থ আছে, যেমন 5 লাখ টাকা আছে আমার কাছে, প্রকল্প 2টা। আমি যদি একটা প্রকল্পে যদি অর্থ বিনিয়োগ করি তাহলে আরেকটা প্রকল্পে অর্থ বিনিয়োগ আমি করতে পারবো না। এখন যে বিনিয়োগ সুযোগ ত্যাগ করা হয় তা থেকে প্রত্যাশিত আয়কে বিনিয়োগের সুযোগ ব্যয় বলে। তাহলে এখানে আমরা লিখলাম যে আমার কাছে 2টা প্রকল্প, যেমন একটা হচ্ছে জমি, আমি জমি ক্রয় করব অথবা সোনালী ব্যাংকে কি টাকা জমা রাখবো। যেমন আমার কাছে 10 লাখ টাকা আছে, কথার কথা আমার কাছে আছে 10 লাখ টাকা। সেই 10 লাখ টাকা দিয়ে আমার কাছে বিকল্প আছে 2টা, যেমন আমি এই 10 লাখ টাকা দিয়ে আমি জমি ক্রয় করতে পারবো, অথবা আমি সোনালী ব্যাংকে কি টাকা জমা রাখবো। এখন আমি যদি জমি ক্রয় করি 10 বছর মেয়াদ
10 বছরের জন্য মানে আমি যদি 10 লাখ টাকা দিয়ে যদি আমি জমি ক্রয় করি, তাহলে 10 বছর পর আমার সেই জমির মূল্য হবে দ্বিগুণ। অর্থাৎ 10 লাখ টাকাতে জমি কিনলাম, 10 বছর পর সেই জমির পরিমাণ হয়ে যাবে দ্বিগুণ, মানে কত? 10-এর দ্বিগুণ 20, মানে 20 লাখ টাকা হয়ে যাবে। আবার আমি যদি এটাও করতে পারি, অথবা আমি চাইলে এই 10 লাখ টাকা আমি সোনালী ব্যাংকে কি সঞ্চয় হিসেবে আমি জমা রাখতে পারি, এবং সেখান থেকে আমি মুনাফা পাবো কত পার্সেন্ট? 8% হারে মুনাফা পাবো। এখন যদি আমি আমার এই 10 লাখ টাকা দিয়ে যদি আমি জমিটা ক্রয় করে ফেলি, তাহলে আমি এই সোনালী ব্যাংকে আর টাকাটা জমা রাখতে পারবো না। যদি সোনালী ব্যাংকে টাকাটা জমা না রাখি, তাহলে সোনালী ব্যাংক থেকে আমার অর্জিত মুনাফার হার ছিল 8%, এবং আমার এই জমিতে বিনিয়োগ করার ফলে সোনালী ব্যাংকে যে বিনিয়োগ করাটা যদি আমি ত্যাগ করলাম, সেখানে আমার এই সুযোগ বেটে হবে 8%। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা দেখব যে এখন প্রকল্প মূল্যায়ন কী। যেমন আমরা এখানে লিখলাম, দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে প্রকল্পের বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের মধ্যে তুলনা করতে হয়। অর্থাৎ এখানে আমরা বলছি যে প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে কী হবে, যেমন বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের আমরা তুলনা করব। তুলনা করে আমরা দেখব যে আমাদের কাছে যদি 2টা প্রকল্প থাকে বা একাধিক প্রকল্প থাকে, যেই প্রকল্পের বর্তমান মূল্য বেশি হবে, মানে ভবিষ্যতে আমি যে অর্থগুলো পাবো, সেই অর্থটাকে আমি বর্তমান মূল্যে কনভার্ট করব, এবং বর্তমান মূল্যে কনভার্ট করার পর আমাদের কাছে যে প্রকল্পগুলো থাকে বা বিকল্পগুলো থাকে, ওইগুলো থেকে আমি আমার যেই প্রকল্পের বর্তমান মূল্য বেশি হবে, আমি ওই প্রকল্পটা আমার জন্য লাভজনক বা আমি ওই প্রকল্পে বিনিয়োগ করব। যেমন আমার কাছে এখানে 2টা প্রকল্প আমরা লিখলাম, প্রকল্প 1 এবং প্রকল্প 2। প্রকল্প 1-এ আমি কিছু অর্থ বিনিয়োগ করলাম 5 বছরের জন্য, এবং 5 বছর পর আমার প্রাপ্ত অর্থ কি, প্রতি বছরই আমার নগদ আন্তঃপ্রবাহ হবে। যেমন কোনো বছর 30,000, 25,000, 35,000, এরকমভাবে আগামী 5 বছর আমি 1,40,000 টাকা পাবো, এবং 1,40,000 টাকা পাবো, এবং মুনাফার পরিমাণ হবে 10%, বা সুদের হার 10%, এবং সেই 1,40,000 টাকা ভবিষ্যতে প্রাপ্ত অর্থ প্রতি বছর পর পর আমি কিছু টাকা পাবো, এরকমভাবে 5 বছর পাবো। তাহলে 1,40,000 টাকা 10% হারে তার বর্তমান মূল্য হবে 86,929 টাকা। এটা হচ্ছে প্রকল্প এ। বর্তমান মূল্য কত? 86,929। প্রকল্প 2-এ আমি 5 বছর পর প্রতি বছর শেষে কিছু করে টাকা পাবো, এবং 5 বছর পর আমার টাকার পরিমাণ হবে কত? 1,42,000 টাকা, এবং এখানে 9%, সুদের হার 9%, এবং সেই 1,42,000 টাকার 9% সুদে তার বর্তমান মূল্য দাঁড়ায় 88,170 টাকা। তাহলে কোন প্রকল্পের বর্তমান মূল্য বেশি? আমার প্রকল্পের বর্তমান মূল্য বেশি হচ্ছে প্রকল্প 2। তাহলে তার মানে আমরা বলতে পারি যে আমার প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে আমি যে অর্থের সময় মূল্যটা যে বিবেচনা করলাম, সেই ক্ষেত্রে আমার প্রকল্প কি 2 আমার জন্য ভালো, বা আমি এখানে বিনিয়োগ করব। কেন? কারণ আমার প্রকল্প 2-এর বর্তমান মূল্য কি বেশি। এখানে আরেকটা কথা ছোটো করে বলে রাখি, যেমন প্রকল্প 1 এবং 2টার কি আমার বর্তমান ব্যয় একই রকম ছিল। ঠিক আছে? এরপর আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে ঋণ গ্রহণ সিদ্ধান্ত। অর্থাৎ ঋণ গ্রহণ সিদ্ধান্তটা আসলে কি? ঋণ গ্রহণ সিদ্ধান্তটা হলো ব্যাংক বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের আগে কিস্তি পরিশোধের ক্ষমতা বিবেচনা করতে হয়। অর্থাৎ কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি যখন কোনো ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে সে যখন ঋণ নিবে বা ঋণ গ্রহণ করবে, তার পূর্বেই তাকে বিবেচনা করতে হবে যে সে উক্ত ঋণের কিস্তিটা সে পরিশোধ করতে পারবে কি না। এই বিষয়টা আগে তাকে বিবেচনা করতে হবে। তারপর এখানে বলা হয়েছে যে ঋণ পরিশোধের বিভিন্ন মেয়াদের ভিত্তিতে কিস্তির পরিমাণ কী হবে? ভিন্ন হবে। অর্থাৎ ঋণ পরিশোধের বিভিন্ন মেয়াদে ঋণের কিস্তির পরিমাণ কী হবে? ভিন্ন ভিন্ন হবে। যেমন এখানে আমরা 1 লাখ টাকা কী করলাম? ঋণ গ্রহণ করলাম কোনো একটা ব্যাংক থেকে। যেমন আমরা বলতে পারি যে আমরা জনতা ব্যাংক থেকে 1 লাখ টাকা ঋণ গ্রহণ করলাম, এবং আমার ঋণের মেয়াদ হচ্ছে 5 বছর। ঋণের মেয়াদ কত বছর? 5 বছর। 5 বছর পর আমাকে পরিশোধ করতে হবে 1,50,000 টাকা। তাহলে এই 1,50,000 টাকার ভিতরে আমার কী আছে? আসল আছে এবং সুদও আছে। 1 লক্ষ টাকা হচ্ছে আমার আসল, এবং সুদ হচ্ছে কত? 50,000। এই 1 লক্ষ টাকা 5 বছর পর আমার পরিশোধ করতে হবে কত? 1,50,000 টাকা। তাহলে প্রতি বছর আমার কিস্তির পরিমাণ কত? প্রতি বছর আমার কিস্তির পরিমাণ হচ্ছে 30,000 টাকা। এটা হচ্ছে 5 বছর। এখন একটু আগে আমি একটা কথা বললাম যে ঋণ পরিশোধের মেয়াদ যদি ভিন্ন হয়, তাহলে কিস্তির পরিমাণও কী হয়ে যাবে? কিস্তির পরিমাণও
ভিন্ন হবে। এখানে আমি 1,00,000 টাকা ঋণ নিলাম 5 বছরের জন্য, 1,50,000 টাকা। এখন একই পরিমাণ অর্থ আমি এখানে 10 বছরের জন্য নিলাম। যেমন 1,00,000 টাকা আমি ঋণ নিলাম, এখানে 5 বছর না হয় কত হলো 10 বছর, তাহলে প্রতি বছর আমার কিস্তির পরিমাণ কত? যেমন আমরা যদি, তাহলে আমার পরিশোধ করতে হবে 1,50,000 টাকা, এবং প্রতি বছর কত দিব? 10 বছর, তো তাহলে 10 দ্বারা ভাগ করলে প্রতি বছর আমার দিতে হবে 15,000 টাকা। এই যে ঋণের যে মেয়াদের পরিবর্তনের ফলে আমার কিস্তির পরিমাণটা কী হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল। এখন এটা যদি আমি যদি এই ঋণের টাকাটা যদি আমি বাৎসরিক কিস্তিতে পরিশোধ না করে যদি আমি মাসিক কিস্তিতে পরিশোধ করি, যেমন 1,00,000 টাকা আমি 5 বছরে দিব 1,50,000 টাকা, ঠিক আছে। যদি বছরে দিই তাহলে হবে কত? 30,000 টাকা। এখন যদি আমি বছরে না দিই, আমি যদি মাসিক কিস্তি দিই, মানে বাৎসরিক কিস্তি না দিই, আমি যদি মাসিক কিস্তি দিই, তাহলে মাসিক কিস্তি কত হবে? যেমন আমরা জানি 12 মাসে 1 বছর, 12 মাসে 1 বছর হইলে তাহলে আমার এই যে 5 বছরে কয় মাস? 5 বছর হচ্ছে আমার 60 মাস, তার মানে 60টা কিস্তি দিতে হবে। কয়টা কিস্তি? 60 কিস্তি। তো 60 কিস্তি যদি হয় তাহলে প্রতি কিস্তির মূল্য কত? যেমন আমার পরিশোধ করতে হবে 1,50,000 এবং আমি দিব হলো 60 কিস্তি, তাহলে প্রতি কিস্তির মূল্য বেরোতেছে আমার কত? 2,500 টাকা। অর্থাৎ এখানে আমরা দেখলাম যে যদি আমি আমার ঋণের অর্থটা যদি আমি বাৎসরিক কিস্তিতে পরিশোধ না করে যদি মাসিক কিস্তিতে পরিশোধ করি, তাহলে আমার প্রতি কিস্তিতে আমার দেওয়া লাগতেছে 2,500 টাকা, ঠিক আছে। এখন আমরা জানবো যে অর্থের সমমূল্যের নির্ধারক সম্পর্কে, বা নির্ধারক সমূহ কী। অর্থের সমমূল্যের নির্ধারক মানে কি? অর্থাৎ যে সকল বিষয় বা উপাদানগুলো সময়ের সাথে সাথে বা সময়ের পরিবর্তনের সাথে অর্থের মূল্যের পরিবর্তন ঘটায় তাকে আমরা অর্থের সমমূল্যের নির্ধারক বলে থাকি। যেমন অর্থের পরিমাণ বা অ্যামাউন্ট অফ মানি, সময়, টাইম, সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। অর্থাৎ অর্থের পরিমাণের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের কী হয়? পরিবর্তন হয়। যেমন আজকের দিনের 1,000 টাকা আগামী 10% হারে আগামী 1 বছর পর যেই পরিমাণ অর্থ হবে, আবার যদি আমরা বলি যে না, আজকের দিনে 2,000 টাকা 10% সুদে আগামী 1 বছর পরে কি একই রকম হবে? পরিবর্তন হবে। অর্থাৎ অর্থের পরিমাণের পরিবর্তনের সাথে সাথে কি অর্থের মূল্যেরও কী হচ্ছে? পরিবর্তন হচ্ছে। তারপর সময় কি, যদি আমরা যদি 1,00,000 টাকা যদি 5 বছরের জন্য 10% হারে যদি কোথাও বিনিয়োগ করি, তাহলে 5 বছর পর যেই টাকা পাবো, আমরা যদি আবার এখানে যদি 1,00,000 টাকাই আমরা 3 বছরের জন্য 10% সুদের হারে আমরা কোথাও বিনিয়োগ করি, তাহলে 3 বছর পরে কি একই রকম হবে? 5 বছর পরে আমরা যত পাবো হবে না, কিছুটা পরিবর্তন হবে। এই যে সময়ের পরিবর্তনের সাথে অর্থের মূল্যের কী হবে? পরিবর্তন হবে। আবার সুদের হার আমরা বলতে পারি, যদি আমরা 5,00,000 টাকা 5 বছরের জন্য 8% সুদের হারে বিনিয়োগ করলাম, আবার 5,00,000 টাকা 5 বছরের জন্য আমরা 10% সুদের হারে বিনিয়োগ করলাম, তাহলে আমি প্রথমে কি 8% সুদের হারে আমি যত টাকা পাবো 5 বছর পরে, 10% সুদের হারে কি 5 বছর পরে একই রকম টাকা হবে? হবে না। তাহলে এই সুদের হারের পরিবর্তনের ফলে কি আমার অর্থের মূল্যের কী হবে? পরিবর্তন ঘটবে, ঠিক আছে। তারপর আমরা এখন দেখব যে ভবিষ্যৎ মূল্য সম্পর্কে আমরা কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করব। যেমন ভবিষ্যৎ মূল্যটা আসলে কী? আজকের নির্ধারিত টাকা নির্দিষ্ট সুদের হারে কোথাও বিনিয়োগ করলে নির্দিষ্ট সময় পরে চক্রবৃদ্ধি হারে তা বেড়ে যে পরিমাণ হবে তাকে আমরা কি বলি? ভবিষ্যৎ মূল্য বলি। অর্থাৎ আজকে নির্ধারিত টাকা, মানে আজকে আমি কিছু টাকা কোনো নির্দিষ্ট পরিমাণ সুদের হারে আমি কোথাও বিনিয়োগ করলাম, ঠিক আছে, এবং নির্দিষ্ট সময় পর চক্রবৃদ্ধি সুদের হারে আমি যে টাকাটা পাবো ওইটা হচ্ছে কি? ভবিষ্যৎ মূল্য। এখানে ভবিষ্যৎ মূল্য ধারণাটি প্রান্তিক মূল্য বা টার্মিনাল ভ্যালু নামেও কি পরিচিত। ভবিষ্যৎ মূল্য নির্ধারণ বা নির্ণয় করার কৌশলকে আমরা চক্রবৃদ্ধিকরণ বা কম্পাউন্ডিং বলা হয়। এই যে চক্রবৃদ্ধিকরণ একটা কথা আসছে, এটা সম্পর্কে আমরা সামনে আমরা আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, এখানে ভবিষ্যৎ মূল্যকে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলা হয় কেন? এটা সম্পর্কে আমরা একটু কিছুটা জানার চেষ্টা করি। যেমন আমি এখানে লিখলাম যে কারণ ভবিষ্যৎ মূল্যকে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলা হয় কারণ এই পদ্ধতিতে প্রতি বছর সুদাসলের উপর, সুদাসল কি? সুদ ও আসল একসাথে, সুদাসলের উপর সুদ গণনা করা হয়। এর ফলে অর্থের মূল্য একটি চক্রাকারে কি হয়?
বৃদ্ধি পেতে থাকে। আমরা যদি একটু উদাহরণের মাধ্যমে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, যেমন আমি এখানে লিখলাম যে যেমন আমি 100 টাকা 3 বছরের জন্য আমি কোথাও বিনিয়োগ করলাম, ঠিক আছে। তাহলে প্রথম বছর আমার 100 টাকার উপর, এখানে আমি ধরলাম যে সুদের হার হচ্ছে 10%, তাহলে প্রথম বছর আমার 100 টাকার উপর সুদ দিবে, মানে আসলের উপর সুদ দিবে। তাহলে আসল হচ্ছে কত? 100 টাকা, এবং 100 টাকার 10% কত? 10 টাকা। তাহলে 100 টাকা, তাহলে প্রথম বছর আমাকে সুদ দিল কত? 10 টাকা, আসলের উপর 10 টাকা। তাহলে দ্বিতীয় বছর গিয়ে আমাকে সুদ এবং আসল, দ্বিতীয় বছর আমার আসল ছিল কত? দ্বিতীয় বছরের জন্য আসল 100 টাকাই তো, এবং সুদ কত? 10 টাকা। তাহলে আসল 100, সুদ 10। দ্বিতীয় বছর গিয়ে আমার কত টাকার উপর সুদ দিবে? 100 যোগ 10, 110 টাকার উপর সুদ দিবে। তাহলে 110 টাকার উপর 10%-এর সুদ কত? 11 টাকা। কত টাকা? 11 টাকা। তাহলে তৃতীয় বছরে গিয়ে আমার কী হবে? তৃতীয় বছরে গিয়ে আমার সুদ এবং আসল কত? সুদ হচ্ছে, আসল তো আমার 100 টাকা, সুদ কত? 11 টাকা। তাহলে 11 টাকা হইলে 100 এবং যোগ হচ্ছে 11, তাহলে 111 টাকার উপর আমার তৃতীয় বছরে আমি সুদ পাবো। আমি এই বিষয়টা আবার একটু রিপিট করতেছি। যেমন প্রথম বছর আমি 100 টাকার উপর সুদ পাবো, কত টাকা? 10 টাকা। দ্বিতীয় বছরে আমি সুদ এবং আসলের উপর সুদ পাবো, যেমন আসল 100, সুদ 10, 110 টাকার উপর আমি সুদ পাবো কত টাকা? 11 টাকা, ঠিক আছে। তৃতীয় বছর আমি আবার সুদ এবং আসলের উপর সুদ পাবো। তৃতীয় বছর গিয়ে আমার আসল কত? 100 টাকা, এবং সুদ কত ছিল? 11 টাকা। সুদ কত ছিল? 11 টাকা। তাহলে আমি এখানে কত টাকার উপর সুদ পাবো? 111 টাকার উপর 10% সুদ। যেমন আমি যদি 111 ইন্টু 10% সুদ, আমি কত টাকা? আমি এখানে পাবো 11.10 টাকা। 11.10 টাকা। অর্থাৎ আমি যেমন প্রথম বছর 100 টাকার উপর আমি 10 টাকা সুদ পেলাম, ঠিক আছে। দ্বিতীয় বছর গিয়া আমার কত হয়ে গেল? দ্বিতীয় বছর গিয়ে আমার সুদের পরিমাণ হয়ে গেল 11 টাকা। তৃতীয় বছর গিয়ে আমার সুদের পরিমাণ হলো কত? 11.10 টাকা, ঠিক আছে। অর্থাৎ আমি বলতে পারি যে প্রথম বছর আমি সুদ পেয়েছি 100 টাকার উপর, দ্বিতীয় বছর গিয়ে আমি সুদ পেয়েছি 110 টাকার উপর, তৃতীয় বছর আমি সুদ পেয়েছি 111 টাকার উপর, ঠিক আছে। এই সুদ এবং আসল মিলে এরকমভাবে, মানে সুদ এবং আসলের উপর যে সুদ গণনা করা হয় তাকে আমরা চক্রবৃদ্ধি সুদ বলতে পারি। এখন কত হলো যে চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া আসলে কি, বা চক্রবৃদ্ধিকরণ বলতে কি বুঝো, এরকম ধরো জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। গত বছরের সুদাসলকে অথবা বিগত বছরের সুদাসলকে বর্তমান বছরের আসল দরে তার উপর বর্তমান বছরের সুদ ধার্য করার প্রক্রিয়াকে আমরা কি বলতে পারি? চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলি। অর্থাৎ এখানে আমি বিষয়টা আবার একটু বলতেছি। যেমন গত বছরের সুদাসলের উপর চলতি বছরের যে সুদ আমরা ধরবো ওইটা হচ্ছে কি? চক্রবৃদ্ধিকরণ। যেমন আমি প্রথম বছর আমি 100 টাকা বিনিয়োগ করলাম, তাহলে প্রথম বছর তো এটা তার বিগত কোনো নাই, মানে বছর নাই। তাহলে প্রথম বছর কত? 10% সুদ, কত টাকা? 10 টাকা, ঠিক আছে। তাহলে দ্বিতীয় বছর যখন আমি সুদটা গণনা করবো কী হবে? এই যে আমাকে বলছিল গত বছরের সুদাসলকে বর্তমান বছরের আসল ধরবো, তাহলে গত বছরের সুদাসল কত হবে? গত বছর তো আমার আসল ছিল 100, সুদ ছিল কত? 10, তাহলে সুদাসল কত? 110। এই 110 টাকার উপর আমি চলতি বছরের সুদ ধার্য করবো। চলতি বছরের সুদ কত হবে? 10%। 10% কত হবে? এখানে 110 টাকার 10%, 110 টাকার কত পার্সেন্ট? 10%, 11 টাকা। কত টাকা? 11 টাকা। এটা হচ্ছে প্রথম বছরের জন্য, এটা হচ্ছে দ্বিতীয় বছরের জন্য। তাহলে তৃতীয় বছরের জন্য কী হবে? আসল তো আমার 100, তাহলে বিগত বছরের সুদ কত? 11 টাকা। এই যে আমরা এখানে আমরা 11 টাকা লিখব, 11 টাকা। তাহলে 11 টাকা। তৃতীয় বছর গিয়ে কী হবে? তৃতীয় বছরে গিয়ে আমার কোন টাকার উপর সুদ হবে? এই সুদ এবং আসল, বিগত বছরের সুদ এবং আসল। বিগত বছরের আসল ছিল 100, সুদ ছিল 11। এই সুদ এবং আসলকে আমি চলতি বছরে কী ধরবো? আসল ধরবো। তাহলে চলতি বছর আসল কত? 111 টাকা। তার উপর আমি এই বছরের পার্সেন্টেজটা মানে 10% করবো, ঠিক আছে। এরকমভাবে গণনা করা হয়। আচ্ছা, এখন আমরা একটু বর্তমান মূল্যের ধারণা
বা বর্তমান মূল্য সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। এখানে ভবিষ্যতে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়ার জন্য বর্তমানে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে তাকে বর্তমান মূল্য বলে। অর্থাৎ ভবিষ্যৎ ধরো আমি 5 বছর পর আমি 1 লাখ টাকা পেতে চাই, 5 বছর পর আমি 1 লাখ টাকা পেতে চাই, সুদের হার 10%। এই 10% সুদের হারে 5 বছর পর আমার 1 লাখ টাকা প্রয়োজন, তাহলে তার জন্য আজকে আমার কত টাকা রাখতে হবে, অর্থাৎ আজকে আমি কত টাকা জমা রাখলে 5 বছর পর 10% সুদের হারে আমি 1 লাখ টাকা পাবো, ওইটা বের করে হচ্ছে কি বর্তমান মূল্য। শেষ। তারপরে বর্তমান মূল্য হচ্ছে উপযুক্ত সুদের হারে বাট্টাকৃত ভবিষ্যৎ অর্থের চলতি মূল্য। আচ্ছা, এখানে আরেকটা কথা আসছে, বাট্টাকৃত, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করতেছি। বর্তমান মূল্য নির্ধারণ বা নির্ণয় করার কৌশলকে বাট্টাকরণ বা ডিসকাউন্টিং বলা হয়। আচ্ছা, ঠিক আছে। বর্তমান মূল্যকে বাট্টাকরণ পদ্ধতি বলা হয় কেন? অর্থাৎ বর্তমান মূল্যকে বাট্টাকরণ পদ্ধতি বলা হয় কারণ এই প্রক্রিয়ায় ভবিষ্যৎ কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থকে বর্তমান সময়ের মূল্যে রূপান্তর করা হয়। অর্থাৎ বর্তমান মূল্যকে বাট্টাকরণ পদ্ধতি বলা হয় কারণ এই পদ্ধতিতে আমরা ভবিষ্যতে নির্দিষ্ট পরিমাণ অর্থ আমরা বর্তমান সময়ের মূল্যে কী করি, রূপান্তর করি। এজন্য বর্তমান মূল্যকে বাট্টাকরণ পদ্ধতি বলা হয়। এখন যদি প্রশ্নে আসে যে এটা জ্ঞান মূল্যকে আসতে পারে, যেমন কতে যে বাট্টাকরণ কী বা বাট্টাকরণ প্রক্রিয়া কী বা বাট্টাকরণ বলতে কী বুঝো বা বাট্টাকরণ কাকে বলে, এটার উত্তর কী হবে? বাট্টাকরণ হলো ভবিষ্যৎ মূল্য থেকে নির্দিষ্ট সুদের হার ব্যবহার করে বর্তমান মূল্য নির্ণয় করার একটি পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই অধ্যায়ের প্রয়োজনীয় যে সূত্রগুলি আছে বা সূত্রাবলী আছে এগুলো আমরা একটু সংক্ষেপে জানার চেষ্টা করব। এখানে বলে রাখি যে এই অধ্যায়ে তোমাদের মোট 5টি সূত্র আছে, অর্থাৎ এই 5টি সূত্র যদি আমরা ভালো করে আয়ত্ত করতে পারি তাহলে আমাদের জন্য এই অধ্যায়ের যে অঙ্কগুলো আসবে ওইগুলো আমরা কি খুব সহজেই আমরা উত্তর করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সূত্রগুলো অবশ্যই আত্মস্থ করবে, আয়ত্ত করার চেষ্টা করবে, যাতে এই সূত্রগুলোর মাধ্যমে যে কোনো অঙ্ক যদি পরীক্ষায় আসে তোমরা যাতে খুব সহজে বা সুন্দরভাবে উত্তর করতে পারো। আচ্ছা, এখন আমরা দেখব যে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের জন্য আমাদের সূত্র আছে 2টা, ঠিক আছে। এখানে বলে রাখি যে ভবিষ্যৎ মূল্য নির্ণয়কে আমরা চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলা হয়, বা ভবিষ্যৎ মূল্য নির্ণয় এটার আরেকটা নাম হচ্ছে কি চক্রবৃদ্ধিকরণ। ভবিষ্যৎ মূল্য নির্ণয় এটার আরেকটা নাম কি চক্রবৃদ্ধিকরণ। এখন এখানে 2টা সূত্র আছে, একটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি আর একটা হচ্ছে কি বছরে একাধিকবার চক্রবৃদ্ধি। অর্থাৎ বার্ষিক চক্রবৃদ্ধি মানে কি বছরে একবার সুদ দিবে, বছরে কয়বার সুদ দিবে, একবার। আর একটা হচ্ছে কি বছরে একাধিকবার সুদ দিবে, যেমন প্রতি মাসে মাসে সুদ দিতে পারে, বা 2 মাস অন্তর মানে 2 মাস পর পর সুদ দিতে পারে, বা 3 মাস পর পর সুদ দিতে পারে, 6 মাস পর পর সুদ দিতে পারে, 4 মাস পর পর সুদ দিতে পারে, ঠিক আছে। বছরে একাধিকবার সুদ দিবে। আচ্ছা, এখন বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে সূত্র কি? FB সমান PB ইন্টু 1 প্লাস I টু দি পাওয়ার N। এই সূত্রে এই শর্ট ফর্মের ব্যাখ্যাগুলো আমরা পরবর্তীতে আমরা আলোচনা করতেছি, ঠিক আছে। এখন আমরা একটু সূত্রগুলো সম্পর্কে একটু জেনে নিই। যেমন ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের বার্ষিক চক্রবৃদ্ধির সুদ হচ্ছে কি FB সমান PB ইন্টু 1 প্লাস I টু দি পাওয়ার N। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে আমরা যে সূত্রটা ব্যবহার করবো এটা হচ্ছে সেম একই রকম, যেমন কিছুটা পার্থক্য। FB সমান PB ইন্টু 1 প্লাস I ভাগ M গুণ কী হবে N ইন্টু M। অর্থাৎ বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা যে সূত্রটা লিখছি একই রকম সূত্র, জাস্ট এখানে আমরা M এর একটা ব্যবহার লিখছি। যেমন যেখানে I আছে, I এর সাথে আমরা M ভাগ আকারে লিখছি এবং N এর সাথে M গুণ আকারে লিখছি, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা একটু দেখি বর্তমান মূল্য নির্ণয় বা বাট্টাকরণ পদ্ধতি। অর্থাৎ বর্তমান মূল্য নির্ণয়কে বাট্টাকরণ পদ্ধতিও বলা হয়, ঠিক আছে। এখন এই ক্ষেত্রেও 2টা সূত্র, একটা হচ্ছে বার্ষিক বাট্টাকরণ আর একটা হচ্ছে কি বছরে একাধিকবার বাট্টাকরণ। আমরা আগেই বলছি যে বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে যদি বছরে একবার সুদ দেওয়া হয়, বার্ষিক বাট্টাকরণের ক্ষেত্রে কি বছরে একাধিকবার সুদ, একই রকম অর্থ। আবার বছরে একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে যেমন বছরে একাধিকবার
সুদ গণনা করা হয়। বছরে একাধিকবার বাট্টাকরণের ক্ষেত্রে কি বছরে একাধিকবার সুদ গণনা করা হয়। যেমন এখানে প্রতি মাস অন্তর অন্তর সুদ দিতে পারে, বা 2 মাস পর পর সুদ দিতে পারে, বা 3 মাস পর পর সুদ, বা 4 মাস পর পর সুদ, বা 6 মাস পর পর সুদ দিতে পারে, বা গণনা করতে বলা হতে পারে, এরকম কিছু বলা থাকে। আচ্ছা, ঠিক আছে। এখন এখানে বর্তমান মূল্য নির্ণয়, যেমন পিবি সমান FB ভাগ 1+i²n। আবার এটা হচ্ছে বার্ষিক বাট্টাকরণের ক্ষেত্রে। আবার বছরে একাধিকবার বাট্টাকরণের ক্ষেত্রে কি একই রকম সূত্র, যেমন পিবি সমান, কিছুটা পার্থক্য আমরা একটু দেখব যে পিবি সমান FB ভাগ কি 1+i/m n×m। ঠিক একই রকম এই বছরে একাধিকবার বাট্টাকরণের ক্ষেত্রে আমরা যেখানে আই আছে, আয়ের সাথে এম কি করছি, ভাগ করছি, এবং এন এর সাথে এম গুণ আকারে। ঠিক আছে, খুবই সহজ। তোমরা একটু ভালো করে একটু দেখবা, প্রয়োজনে তোমরা এই খাতায় নোট করবা, নোট করে এই সূত্রগুলো কি আয়ত্ত নেওয়ার চেষ্টা করবে। তারপর আরেকটা আছে 5 নাম্বার বা সর্বশেষ সূত্র কি, প্রকৃত সুদের হার নির্ণয়। প্রকৃত সুদের হার নির্ণয় এটাকে EAR অথবা EIR দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। এটা সূত্র কি, EAR বা EIR সমান সমান দ্বিতীয় বন্ধনী, তারপর কি প্রথম বন্ধনী 1+i/m, তারপরে কি পাওয়ার m -1, তারপর কি দ্বিতীয় বন্ধনী ইন্টু 100। ঠিক আছে, এখানে আমরা যে সূত্রগুলো আমরা আলোচনা করলাম, এই সূত্রগুলোর যে শর্ট ফর্মগুলো যেগুলো আছে, এগুলো আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করবো। যেমন আমরা লিখলাম যেখানে FB মানে কি ফিউচার ভ্যালু, মানে কি ভবিষ্যৎ মূল্য। PB মানে প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য। I মানে কি ইন্টারেস্ট রেট বা সুদের হার। N মানে কি নাম্বার অফ ইয়ার বা বছর। ঠিক আছে, তারপর M খুবই গুরুত্বপূর্ণ, এমটা একটু খেয়াল করবা। M মানে কি মাল্টিপল পিরিয়ড কম্পাউন্ডিং। মাল্টিপল পিরিয়ড কম্পাউন্ডিং মানে বছরে চক্রবৃদ্ধির সংখ্যা, বছরে চক্রবৃদ্ধির সংখ্যা। অর্থাৎ এম আমরা তখনই লিখব যদি আমাদের একাধিক চক্রবৃদ্ধি, অর্থাৎ বছর যদি একাধিকবার সুদ দেওয়া হয় বা সুদ গণনা করতে বলে, তখন আমরা এম এর মান লিখব। ঠিক আছে, অথবা এমটাকে আমরা ব্যবহার করব। ওকে, আরেকটা হচ্ছে কি EAR বা EIR। এটাকে আমরা দুইভাবে লেখা যায়। ধরো আমরা EAR যদি লিখি তাহলে এটা হবে কি ইফেক্টিভ অ্যানুয়াল রেট, অথবা EIR লিখলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, মানে কি প্রকৃত সুদের হার। ঠিক আছে, আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে এই অধ্যায়ে আমাদের প্রয়োজনীয় যে সূত্রগুলো আছে, এগুলো হচ্ছে 5টা সূত্র আছে। আমরা খুব সহজে আমরা একটু সূত্রগুলা শেখার একটা টেকনিক আমরা এখানে আলোচনা করব বা করার চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা যদি এই 2টা সূত্র যদি শিখি, এই 2টা সূত্রের মাধ্যমে, এই দুটো হচ্ছে কি ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের 2টা সূত্র। একটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বছরে একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে এই সূত্রটা আমরা ব্যবহার করব। আমরা যদি এই ভবিষ্যৎ মূল্যের এই 2টা সূত্র যদি আমরা একটু মনে রাখতে পারি, তাহলে বর্তমান মূল্যের যে 2টা সূত্র আছে, একটা হচ্ছে বার্ষিক আর একটা হচ্ছে কি বছরে একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে, ওই 2টা আমরা খুব সহজে মনে রাখতে পারবো বা লিখতে পারবো। এখানে আমরা যদি একটু, আমরা জানি যে যদি এখানে যদি এই যে সমান সমান আছে, এই সমান সমান 2টা পাশ আমরা যদি পার্শ্ব চেঞ্জ করব, যেমন আমরা যদি এখানে লিখি PB 1+i² কি n সমান সমান FB, তাতে কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা যদি এখান থেকে যদি PBটাকে যদি আলাদা করি, যেমন PB, এই PBর সাথে এই যে 1+i²n এটা গুণ আকারে আছে না, গুণ আকারে যদি থাকে, এটা যদি আমরা পার্শ্ব চেঞ্জ করি বা সমান সমানের এটা বাম পাশে আছে, এটা যদি আমরা ডান পাশে নেই, তাহলে গুণ সম্পর্ক কী হয়ে যায়, ভাগ হয়ে যায়। ভাগ হলে আমরা এখানে FB আছে, তো FB এই যে ভাগ 1+i² কী হবে n। এই যে এককালীন বা বার্ষিক চক্রবৃদ্ধির ভবিষ্যৎ মূল্য থেকে আমরা কীভাবে বার্ষিক চক্রবৃদ্ধির বর্তমান মূল্য সূত্রটা আমরা কী করলাম, বের করলাম। ঠিক আছে, খুবই সহজ। এটাও আমরা একটু চেষ্টা করি আমরা পারি কি না, যে আমরা একই রকমভাবে আমরা এই যে PB, তারপর আমরা 1+i/m n×m এটা আমরা লিখলাম। তারপর আমরা এখানে কি এই যে FBটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। এই ক্ষেত্রে কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না। তারপরে আমরা এখান থেকে যদি আমরা PBটাকে যদি আমরা এখানে লিখি, এই অংশটা কি PBর সাথে গুণ আকারে আছে, এটা যখন সমান সমানের বাম পাশে আছে, এখন যদি ডান পাশে চলে যায়, তাহলে এটা কী হবে, গুণ সম্পর্ক আমরা জানি, পার্শ্ব চেঞ্জ হলে কী হবে, ভাগ হয়ে যাবে। আচ্ছা, যদি ভাগ হয় তাহলে আমরা সমান সমান দিলাম। আমরা এখানে
এফ বিটাকে লিখলাম এফ বি, এই যে ভাগ, এটা হচ্ছে ভাগ চিহ্ন, আমরা লিখলাম 1 প্লাস আই ভাগ এম, এন ইন্টু এম। খুব সহজ। এই যে আমরা বছরে একাধিকবার চক্রবৃদ্ধির ভবিষ্যৎ মূল্য থেকে আমরা কি করে আমরা এই যে বছরে একাধিকবার চক্রবৃদ্ধির কি বর্তমান মূল্য সূত্রটা আমরা বের করে ফেললাম। ঠিক আছে না? খুবই সহজ। তোমরা একটু বাসায় ভালো করে এগুলা লিখবা, লিখে নিজে নিজে কী করবা, চেষ্টা করবা। আবার যদি আমরা একই রকমভাবে আমরা এখানে এই যে বছরে বার্ষিক চক্রবৃদ্ধির বর্তমান মূল্য বের করছি, এটা থেকে আমরা আবার এটাতে কনভার্ট করতে পারবো, এফ বিও বের করতে পারবো। সেম একই রকমভাবে বছরে একাধিকবার চক্রবৃদ্ধির পিবি থেকে আমরা আবার এফ বিতে যেতে পারবো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সুদ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা জানি যে সুদকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সরল সুদ সিম্পল ইন্টারেস্ট, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট। এখন সরল সুদ কি আর চক্রবৃদ্ধি সুদ কি? সরল সুদ হচ্ছে একটি নির্দিষ্ট সময় অন্তর বা নির্দিষ্ট সময় পর পর শুধু মৌলিক বা মূল টাকার উপর যে সুদ প্রদান করা হয় তাকে আমরা সরল সুদ বলি। অর্থাৎ এখানে আমি কোথাও 1000 টাকা বিনিয়োগ করলাম। কত টাকা? 1000 টাকা বিনিয়োগ করলাম 5 বছরের জন্য। কয় বছরের জন্য? 5 বছরের জন্য বিনিয়োগ করলাম। 5 বছরের জন্য যদি বিনিয়োগ করে, এখানে সুদের হার 10%। কত পার্সেন্ট? 10%। তাহলে প্রতি বছর আমাকে যে সুদটা দেওয়া হবে, এটা এই 1000 টাকার উপরে আমাকে সুদ দেওয়া হবে। 1000 টাকার উপরে আমি 1000 টাকার কত পার্সেন্ট? 10%। যেমন 1000 টাকার 10% কত আসে? 100 টাকা। কত আসে? এই 100 টাকা। তাহলে প্রতি বছর আমার সুদের পরিমাণ কত? প্রথম বছরে আমাকে 100 টাকা সুদ দেওয়া হবে, দ্বিতীয় বছর 100 টাকা, তৃতীয় বছর এরকমভাবে পঞ্চম বছর পর্যন্ত কি 100 টাকা করে সুদ দেওয়া হবে। মানে আসল টাকার উপরে আমার সুদ দেওয়া হবে। এটা হচ্ছে কি সরল সুদ। আরেকটা হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি কি? একটি নির্দিষ্ট সময় অন্তর বা নির্দিষ্ট সময় পর পর শুধু মৌলিক বা মূল টাকার উপর সুদ প্রদান না করে সুদের উপরও কি করা হয়? সুদের উপরও যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। আচ্ছা ঠিক আছে। একইভাবে আমরা এই উদাহরণটা আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি আমরা প্রয়োগ করি, তাহলে 1000 টাকা 5 বছর জন্য, প্রতি বছর আমাকে সুদের হার হচ্ছে 10%। তাহলে প্রথম বছর আমাকে তো 1000 টাকার উপর সুদ দিল কত? 100 টাকা। দ্বিতীয় বছর কি আমার 1000 টাকার উপরও সুদ দিব, আবার এই যে সুদ পেয়েছে কত? 100 টাকা। 100 টাকার উপর আমাকে কি করা হবে? সুদ দেওয়া হবে। তাহলে দ্বিতীয় বছরে কি আমাকে সুদ দেওয়া হবে 100 টাকার উপর সুদ দেওয়া হবে। কত পার্সেন্ট? 10%। ঠিক আছে। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ হচ্ছে সুদ এবং আসলের উপর কী করা হয়? সুদটা প্রদান করা হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ঠিক আছে। তারপর আমরা একটু দেখব যে এখানে আমরা লিখলাম যে নামিক সুদ বা এটার আরেকটা নাম হচ্ছে কি সরল সুদ। নামিক সুদ বা সরল সুদের হার, নমিনাল ইন্টারেস্ট রেট। নামিক সুদের হার হচ্ছে ঋণদাতা ও ঋণ গ্রহীতার মধ্যে কি চুক্তিবদ্ধ বার্ষিক সুদের হার। এ সুদের হার লিখিতভাবে বা নির্দিষ্ট করে কি থাকে? উল্লেখ থাকে। অর্থাৎ নামিক সুদের হার বা চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে ওই সুদের হার যেটা ঋণ গ্রহণের সময় ঋণদাতা এবং ঋণ গ্রহীতা তারা চুক্তিবদ্ধের মাধ্যমে একটা বার্ষিক সুদের হার নির্ধারণ করে। এটা লিখিত আকারে থাকে, লিখিতভাবে থাকে বা নির্দিষ্ট করে কি উল্লেখ থাকে। এই সুদটা কখনো কি হবে না? পরিবর্তন হয় না বা পরিবর্তন হবে না। সবসময় এই সুদের হারের পরিমাণ কি একই রকম থাকে। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কার্যকরী প্রকৃত বা চক্রবৃদ্ধি সুদের হার। কার্যকরী সুদের হার, এটার একটা নাম কি? প্রকৃত সুদের হার। এটার একটা নাম চক্রবৃদ্ধি সুদের হার। যেমন ইফেক্টিভ রিয়েল কম্পাউন্ড ইন্টারেস্ট রেট, অর্থাৎ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা রিয়েল ইন্টারেস্ট রেট বা কম্পাউন্ড ইন্টারেস্ট রেট। এই বিষয়টা আসলে কি? যেমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যে হারে ঋণ গ্রহণ করে প্রকৃতপক্ষে কি তার চেয়ে অধিক হারে সুদ প্রদান করলে তাকে আমরা কি কার্যকরী বা প্রকৃত সুদের হার বলি। অর্থাৎ কোনো ব্যক্তি যখন ঋণ গ্রহণ করবে প্রকৃতপক্ষে সে যদি অধিক হারে সুদ প্রদান করে,
যত টাকা সুদ প্রদান করার কথা ছিল তার চেয়ে যদি অধিক হারে যে সে সুদ প্রদান করে তাহলে সেটা হবে কি কার্যকরী সুদের হার বা প্রকৃত সুদের হার। আমরা কিন্তু একটু আগে আমরা আলোচনা করছি যে কার্যকরী বা প্রকৃত সুদের হারের যে সূত্রটা, যেমন EAR বা EIR, হ্যাঁ, 1+I/M n ইন্টু M ইন্টু 100, এই সূত্রের মাধ্যমে আমরা প্রকৃত বা কার্যকরী সুদের হার আমরা বের করব। ওইখানে আমরা যে আইটা লিখলাম, আই মানে কি আমরা সুদের হার, ওই আইটা হচ্ছে কি আমার এই যে নামিক বা আমরা একটু আগে যা আলোচনা করলাম যে সরল সুদ বা নামিক সুদের হার যেটা আছে না, ওইটা হচ্ছে কি ওই প্রকৃত সুদের মধ্যে যে আয়, এই আয়ের মান, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ তারপর আমরা দেখি, অর্থাৎ বছরে একাধিকবার সুদ গণনার ক্ষেত্রে অর্জিত মোট সুদের বার্ষিক হারকে আমরা কার্যকরী বা প্রকৃত সুদের হার বলি। যদি বছরে যদি একাধিকবার সুদ গণনা করা হয়, আবার একটু এই বিষয়টা একটু মনোযোগ সহকারে তোমরা একটু শুনবা, যে বছরে একাধিকবার সুদ গণনা করার ক্ষেত্রে আমরা জানি যে বছরে একাধিকবার সুদ গণনা মানে কি, যে বছরে যদি একাধিকবার সুদ গণনা করার ক্ষেত্রে যে সুদটা দেওয়া হয় তার বার্ষিক হারকে আমরা কি কার্যকরী সুদ বা কার্যকরী বা প্রকৃত সুদের হার বলি। আর যদি বছরে একাধিকবার সুদ গণনা করার ক্ষেত্রে ওইটা কি নামিক সুদের হার বা সরল সুদের হার, ঠিক আছে। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার এই ভিডিওগুলো বা ক্লাসগুলো দেখে যদি তোমরা উপকৃত হও তাহলে আমার ফেসবুক পেজ শাকিলস লার্নিং হাব পেজটাকে তোমরা ফলো দিয়ে পাশে থাকবে, এবং নতুন নতুন ভিডিও পেতে তোমরা এই পেজটাকে লাইক করবে, কমেন্টস করবে, এবং ভিডিওগুলো শেয়ার করে তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ শাকিল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।